তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 17 পেপার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখে নাও। প্রথম প্রশ্নটা 20 নম্বরে তোমাদের পরীক্ষা আসতে পারে। প্রশ্নটা হচ্ছে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এর সঙ্গে আছে এগুলো মান্য করার কারণ। আবার এই পোর্শনটা আলাদাভাবে দিয়ে দিতে পারে 10-এ, যে ব্রিটেনে কেন শাসনতান্ত্রিক রীতিনীতি মান্য করা হয়, বা এই পোর্শনটাও আসতে পারে। অর্থাৎ এই প্রশ্নটা ওভারঅল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে বোঝো। প্রথমেই ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। গ্রেট ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত, আর এই অলিখিত সংবিধানের একটি অপরিহার্য ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ হল শাসনতান্ত্রিক রীতিনীতি বা প্রথা। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এভি ডাইসি মতে রীতিনীতি হল সংবিধান বর্ণিত এমন কিছু অলিখিত নিয়ম বা রাজনৈতিক প্রথা যা আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় আইনের মতোই সমমর্যাদা মান্য করা হয়। আর ব্রিটিশ সংবিধানে রাজা বা রানীর ক্ষমতা, ক্যাবিনেটের কার্যাবলী, পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রভৃতি বহুলাংশে এই প্রথা বা রীতিনীতির ওপর নির্ভরশীল। বস্তুত রীতিনীতিগুলি ব্রিটিশ সংবিধানের প্রাণস্বরূপ, যা আইনি কাঠামোর শূন্যতা পূরণ করে শাসন ব্যবস্থাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সচল রাখে। এবারে পরের পোর্শন হচ্ছে ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য আছে অলিখিত প্রকৃতি। রীতিনীতি কোনো আইনসভা বা সংবিধান সভা কর্তৃক বিধিবদ্ধভাবে রচিত হয় না। এগুলি সম্পূর্ণভাবে অলিখিত এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভ্যাস, আচার আচরণ ও অভিজ্ঞতার ওপরে ভিত্তি করে স্বাভাবিক নিয়মে গড়ে উঠেছে। তারপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিচারালয়ের স্বীকৃতির অভাব। আইনের সাথে রীতিনীতির মূল পার্থক্য হলো রীতিনীতিগুলি বিচারালয় দ্বারা বলবৎযোগ্য নয়। কোনো ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠান রীতিনীতি ভঙ্গ করলে আদালত তাকে শাস্তি দিতে পারে। যেমন রাজা পার্লামেন্টে পাস হওয়া বিল সই করতে বাধ্য, এটি একটি রীতিনীতি, কিন্তু রাজা সই না করলে আদালতে মামলা করা যায় না। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে আইনের পরিপূরক। রীতিনীতিগুলি কখনো প্রচলিত আইনের পরিপন্থী বা বিরোধী হয় না, বরং এগুলি আইনের পরিপূরক হিসাবে কাজ করে। এগুলি সংবিধানের শুষ্ক আইনি কাঠামোয় প্রাণ সঞ্চার করে এবং আইনি ফাঁক ফোকরগুলো পূরণ করে শাসন ব্যবস্থাকে মসৃণ করে। তারপর হচ্ছে নমনীয়তা ও পরিবর্তনশীলতা। যেহেতু রীতিনীতিগুলি অলিখিত এবং কোনো লিখিত দলিলের অংশ নয়, তাই এগুলি অত্যন্ত নমনীয়। পরিস্থিতির সময় ও রাজনৈতিক চাহিদার পরিবর্তনের সাথে সাথে রীতিনীতিগুলি সহজে পরিবর্তিত, সংশোধন বা নতুন রূপ লাভ করতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে সাধারণ সম্মতি ও উপযোগিতা। এই প্রথাগুলি সরকার, বিরোধী দল এবং নাগরিকদের ব্যাপক সম্মতির ওপর প্রতিষ্ঠিত। রাজনৈতিক দলগুলি শাসন কার্যের উপযোগিতার কথা ভেবেই নিজেদের স্বার্থে এই নিয়মগুলি বিনা দ্বিধায় মেনে চলে। তারপরে পোর্শন কী আছে দেখো, ব্রিটেনে শাসনতান্ত্রিক রীতিনীতি মান্য করার কারণগুলি। রীতিনীতিগুলি আইন নয় এবং অমান্য করলে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় না। তার সত্ত্বেও ব্রিটেনে এগুলি আইনের মতোই কার্যকরভাবে মান্য করা হয়। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এর পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। এই কারণগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমত এভি ডাইসির মতে রীতিনীতি ভঙ্গের চূড়ান্ত পরিণতি হলো আইন ভঙ্গ। তিনি দেখিয়েছেন যে ব্রিটেনের শাসন ব্যবস্থায় আইন ও রীতিনীতি এমনভাবে মিশে আছে যে রীতিনীতি ভাঙলে শেষ পর্যন্ত আইনি কাঠামো ভেঙে পড়বে। উদাহরণস্বরূপ, পার্লামেন্টের অধিবেশন বছরে অন্তত একবার ডাকার একটি সুপ্রতিষ্ঠিত রীতিনীতি। কোনো সরকার যদি এটি অমান্য করে তবে বাজেট বা সেনাবাহিনী সংক্রান্ত আইন পাস করা সম্ভব হবে না। ফলে কর আদায় বা সেনাবাহিনী পরিচালনা সম্পূর্ণরূপে বেআইনি হয়ে পড়বে এবং চরম প্রশাসনিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। দ্বিতীয়ত হচ্ছে আইভার জেনিংস এবং হ্যারল্ড ল্যাস্কির মতো রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কেবল আইনের ভয় নয়,
বরং জনমতের ভয়ে রীতিনীতি মান্য করা হয়। ব্রিটিশ জনগণ অত্যন্ত রক্ষণশীল এবং তারা তাদের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রথাকে গভীরভাবে শ্রদ্ধা করে। রাজনৈতিক দলগুলি জানে যে কোনো সরকার যদি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রীতিনীতি বা গণতান্ত্রিক প্রথা স্বেচ্ছায় ভঙ্গ করে তবে আগামী নির্বাচনে তাদের প্রবল জনরোষের মুখে পড়তে হবে এবং ক্ষমতা হারাতে হবে। তারপর তৃতীয়ত কি, রাজনৈতিক সুবিধা ও শাসনতান্ত্রিক উপযোগিতায় রীতিনীতি মান্য করার একটি বড় কারণ। রীতিনীতিগুলি শাসন ব্যবস্থার চাকায় তেলের মতো কাজ করে, যা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ঘর্ষণ কমায়। গ্রেট ব্রিটেনে ক্যাবিনেট ব্যবস্থা, প্রধানমন্ত্রীর নেতৃত্ব, বিরোধী দলের মর্যাদা সবকিছু রীতিনীতির ওপর দাঁড়িয়ে আছে। এগুলো অমান্য করলে ব্রিটিশ সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি অচল হয়ে পড়বে। তারপর উপসংহারটা দেখে নাও, উপসংহারটা আর আলোচনা করছি না। এবার পরের দুটো যে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, এগুলো 5 বা 10 নম্বরে তোমাদের আসতে পারে। সেখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো, সুইজারল্যান্ডের সংবিধানে গণভোট এবং গণ উদ্যোগের ভূমিকা আলোচনা করো। সুইজারল্যান্ডের সংবিধানে গণভোট আর হচ্ছে গণ উদ্যোগ, কীভাবে এই প্রশ্নের অ্যান্সারটা লিখবে দেখে নাও। প্রথমেই আছে ভূমিকা। সুইজারল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থায় সবচেয়ে আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ দিক হলো এর প্রত্যক্ষ গণতন্ত্র। শাসন কার্যে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সুইস সংবিধানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ারের কথা বলা হয়েছে, যা গণভোট এবং গণ উদ্যোগ। এই ব্যবস্থা সুইজারল্যান্ডকে বিশ্বের একটি অন্যতম ও দ্বিতীয় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে। এবার প্রথম পোর্শন হচ্ছে গণভোট। গণভোট কাকে বলে দেখো, গণভোট কথার অর্থ হলো সাধারণ জনগণের মতামতের জন্য কোনো বিষয়কে প্রেরণ করা। সুইস আইনসভা কর্তৃক প্রণীত কোনো বিল বা সংবিধান সংশোধনী চূড়ান্তভাবে আইনে পরিণত হওয়ার আগে তা সাধারণ জনগণের অনুমোদনের জন্য পেশ করা হয়। গণভোট মূলত দু ধরনের হয়, বাধ্যতামূলক এবং ইচ্ছাধীন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হলেও সাধারণ আইনের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক ভোটারদের দাবি থাকলেই তবেই তা অনুষ্ঠিত হয়। এর ফলে আইনসভা কোনো জনস্বার্থ বিরোধী আইন জোরপূর্বক চাপিয়ে দিতে পারে না। এটি সরকারের স্বৈরাচারী প্রবণতা রোধ করে এবং জনগণের নেতিবাচক ও প্রতিরোধমূলক অধিকার সুনিশ্চিত করে। তারপর হচ্ছে গণ উদ্যোগ। গণ উদ্যোগ হলো সাধারণ নাগরিকের নিজস্ব উদ্যোগে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করার একটি বিশেষ রাজনৈতিক অধিকার। নির্দিষ্ট সংখ্যক সুইস নাগরিক একত্রিত হয়ে যদি কোনো নতুন আইনের দাবি জানায় তবে আইনসভাকে তা বাধ্য হয়ে বিবেচনা করতে হয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা পুনরায় জনগণের ভোটেই দেওয়া হয়। অর্থাৎ আইনসভা যদি নাগরিকদের চাহিদা মতো আইন প্রণয়ন করতে ব্যর্থ হয় তখন জনগণ এই ক্ষমতার সাহায্যে নিজেরাই গঠনমূলকভাবে আইন তৈরিতে উদ্যোগ নিতে পারে। এবার উপসংহারটা দেখো, উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর করছি না। এবার পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চীনের দলব্যবস্থার বৈশিষ্ট্য কিভাবে লিখবে। প্রথমেই ভূমিকা। গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক ব্যবস্থা ও সমাজতান্ত্রিক কাঠামোর মূল চালিকা শক্তি হল চীনের কমিউনিস্ট পার্টি। মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাও সেতুংয়ের চিন্তাধারার ওপর ভিত্তি করে গড়ে ওঠা চীনের দলীয় ব্যবস্থা পশ্চিমী গণতান্ত্রিক দেশের মতো বহুদলীয় প্রতিযোগিতামূলক নয়, বরং এটি একটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একদলীয় আধিপত্যমূলক ব্যবস্থা। এবার হচ্ছে চীনের দলব্যবস্থার বৈশিষ্ট্য। প্রথমত, চীনের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল রাজনৈতিক ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির একচ্ছত্র আধিপত্য। রাষ্ট্র পরিচালনা, সরকার গঠন এবং সার্বিক নীতি নির্ধারণের ক্ষেত্রে এই দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এর সমকক্ষ বা শক্তিশালী কোনো বিরোধী দল নেই। দ্বিতীয়ত হচ্ছে কমিউনিস্ট পার্টি ছাড়া চীনে আরও অনেক ছোট ছোট ও গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে, তবে এরা কোনো বিরোধী দল হিসাবে কাজ করে না, বরং এরা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এবং নির্দেশিকাকে নিঃশর্তভাবে মেনে নিয়ে সমাজতান্ত্রিক পুনর্গঠনে সহায়তা করে। তৃতীয় হচ্ছে চীনে কমিউনিস্ট পার্টির সাংগঠনিক কাঠামোর মূল ভিত্তি হলো গণতান্ত্রিক কেন্দ্রিকতা। দলের অভ্যন্তরের আলোচনার সুযোগ থাকলে নীতি নির্ধারণ হওয়ার পর উচ্চতর স্তরের সিদ্ধান্ত নিম্নতর স্তরের সমস্ত নেতা এবং সদস্যদের বিনা বাক্যে মেনে চলতে হয়। তারপরে কি,
চতুর্থ হচ্ছে চীনে দলীয় ব্যবস্থায় কমিউনিস্ট পার্টিকে শ্রমিক, কৃষক এবং সাধারণ মেহনতি মানুষের অগ্রগামী বাহিনী হিসাবে বিবেচনা করা হয়। রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে আপামর জনসাধারণ প্রকৃত স্বার্থ রক্ষা করাই এই দলের প্রধান উদ্দেশ্য। এবং শেষ পয়েন্ট যে পঞ্চমত, দল এবং সরকারের মধ্যে গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। দলের শীর্ষ নেতারাই রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক পদে আসীন থাকে, যার ফলে দলীয় চীনে দল এবং রাষ্ট্রযন্ত্র প্রায় একাকার হয়ে গেছে। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।